আসল রাতে স্বামীর মুখ থেকে প্রথমে যে কথাটি শুনতে হলো, বিয়ের পরে সবকিছু পরিবর্তন হয়ে যায়, ম্যাচুরিটি থাকতে হয়, এমনকি অনেক না বলা কথাগুলো বুঝতে হয়। অভিনবের কথা শুনে সদ্য বিবাহিতা তনয়া চুপ করে রইল। অভিনব কিছুক্ষণ চুপ থেকে বলল, জীবন পানির মতো তরল, যে কোনো রকমের চলতে পারে, যে কোনো ধরনের আকার ধারণ করে। সুখে দুঃখে ভরা জীবনের আকার হবে, সেগুলো বহন করতে হয়, তাহলে জীবনের স্বাদ পাওয়া যায়। অবশ্য আমি সাথে থাকার যথাযথ চেষ্টা করব, তবে মানুষ তো, তাই গ্যারান্টি দিতে পারছি না। যে কোনো সময় মানুষগুলো পরিবর্তন হয়ে যায়, তবে নিজেকে সেভাবে তৈরি করতে হয়, না হলে পরিবর্তন হলে সইবে কিভাবে? এবারে কথাগুলো শুনে তানিয়ার কলিজা মোচড় দিল। পরিবর্তন হয়েছে, সহ্য করার ক্ষমতা তার নেই। তবে এমন যদি কখনো হয়, তাহলে সে বেঁচে থাকতেই কষ্টকর হবে। তনয়ার মুখের হাবভাব দেখে অভিনব স্লান হাসে, গলা খাকারি দিয়ে বলে, এখন এত চিন্তা মাথায় রেখে কি লাভ? আজকে না হয় চিন্তামুক্ত থাকো, পরবর্তীতে না হয় আমার চিন্তাও তুমি বহন করবে, বুঝলে? আমাদের পরিবারের অনেক প্যাচ, বিয়ের পরে কিন্তু অনেক প্যাচে সংসার পরিচালনা করতে হয়। আর আমাদের পরিবারের অনেক প্যাচের, এজন্য আগের থেকেই সতর্ক করে দিলাম। তনয়া স্পষ্টভাবে বলল, আচ্ছা। অভিনব স্লান হেসে তনয়ের হাত ধরে, হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রেখে বলল, হাত ধরেছি, নিঃশ্বাস থাকা অবধি ছাড়বো না, ইনশাআল্লাহ। তনয়ের লজ্জামাখা দৃষ্টি নিয়ে অভিনবের দিকে তাকায়, তারপরে নিজের আরেকটা হাত অভিনবের হাতের বন্ধনে রাখে। অভিনব আলতো ঠোঁট ছোঁয়ালো সে হাতে। সেদিন কাবিন হলো, সেদিন অনেক কথার সম্মুখীন হতে হয়েছিল তনয়াকে। তা বাপের বাড়ি, মায়ের বাড়ির আত্মীয় স্বজনের কথা ছিল। সেদিনও তনয়া চুপচাপ সবকিছু হজম করেছিল, হোক ভালো কিংবা মন্দ। কিছুই বলতে পারিনি, সবে বিয়ে বলে কথা। আত্মীয়স্বজন তো, মধ্যবয়সী মহিলারা তো একের পর এক কান পরামর্শ জ্ঞান দিতেই চলেছে। এসব শুনতে শুনতে সে ক্ষণে ক্ষণে বিরক্ত ছাড়া কিছুই হয়নি। তনিয়া তবু মুখে হাসি রেখে সবার সাথে ভাব করেছিল। কারো কথোপকথন ছিল তো বেশ অস্বস্তিতে ফেলার মতো। ছেলে ৩ বোন আছে, এখানে বোনেরা ঝামেলা করতে পারে, শাশুড়ি জন সেও কম যাবে না। এ ঘরে সম্বন্ধ করা ঠিক হয়নি। কথাটি ছিল দুঃসম্পর্কের নানির, পারেও বটে। বিয়ের মাত্র ১ ঘন্টা হতে চলল, তার মধ্যে এমন কথাবার্তা শুরু হয়েছে। টানিয়ে টানিয়ে গানের সুরের মতো করে বাড়তি জ্ঞান দিতে শুরু করলো। সবেমাত্র বিয়ে হলে বলে তনয়া কথা বাড়ালো না। ওর মা ভদ্রতার খাতিরে কিছু বলেনি। আরেকজন কাকি বলল, এখানে মা বোনের ভূমিকাই বেশি হবে, বড় ভাইয়ের বউ নিয়ে তো সেও আলাদা থাকে, তনয়া এখানে থাকতে হবে। তনয়া নিজেকে সামলালো, তারপরে বলল, সব কিছু যাতে সহজ লাগে, ঘাটাঘাটি করার পরে কিন্তু অত সহজ লাগে না। আবার কঠিন লাগলেও যদি একটু ঘেটে যায়, তাহলে ততটাও কঠিন লাগে না। খালা বললে, আচ্ছা, মেহমানদের মধ্যে এত কথা নিয়ে ঘাটাঘাটি করা লাগবে না। মানুষজন ঘরভর্তি। তনয়ার মা অভিনবর সাথে কথা বলতো, আজ আসবে কিনা। তনয়া মাথা নাড়ালো। যখন অভিনবের সাথে কথা হয়, তখন জানতে পারে আজকে আসবে না। দেনমোহরের জন্য তেমন কিছু কেনাকাটা হয়নি, এভাবে খালি হাতে এখন আসতে পারবে না। তনয়া কিছু বলল না। অভিনব লজ্জাতুক হয়ে সরি বলছিল। তনয়া হেসে দেয়। সেদিন ছোটখাটোভাবে তনয়ার পরিবারে একটা আলাপন বয়ে যায়। মাসখানেক পরে অনুষ্ঠান করে বউ তুলে নিল অভিনব। বিয়ের পরে এখন বউয়ের মুখ দেখলো। তাছাড়া ফোনেই কথাবার্তা হয়েছিল, তনয়ার বাড়িতে যাওয়া হয়নি। কত শত ব্যস্ততায় ছিল অভিনবের। তনয়া সবাইকে নিজের মতো করে বোঝাতো। বরিশালের বটতলা এলাকায় তনয়ার বাবার নিজস্ব বাড়ি, ৫ তলা ফাউন্ডেশন। দাদার বাড়ি খানিকটা দূরে শহর থেকে, তবে ওদের শহরে বেড়ে ওঠা, চলাফেরাও তেমন। তবে একটা ব্যাপার ছিল, ওর মা বাবা কেউ চাইতো না যে মেয়েরা লেখাপড়ার জন্য দূরে যাক। এর জন্য আজীবন বরিশালে থাকতে হতো। বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক, মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক পড়ে বরিশালে স্নাতক পর্যায়ে আছে, অনার্স শেষ। এরপর বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে আরেকটা কথা ছিল, বিয়ের পরে মাস্টার স্বামীর বাড়ি থেকে করবে। লেখাপড়ায় যদি কোনো ক্ষতি হয়, তাহলে তনিয়া বিয়ে করবে না। ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে বিয়ের পিঁড়িতে বসালো ওর পরিবার। ভালো ছেলে পেয়েছে, হাতছাড়া করা উচিত না, তাই দিয়েই দিল মেয়ের বিয়ে। প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু দিল মেয়েকে, আসবাস থেকে শুরু করে ইলেকট্রনিক্স, গহনা সব কিছু। অবশ্য অভিনব পরিবারে কোনো চাহিদা ছিল না, তারা শুধুমাত্র মেয়েকে নিবে। তবুও তনয়া পরিবার মেয়েকে পরিপূর্ণ করে দিয়েছে, যা দিবে থাকবে তো মেয়েরই। আর যা কিছু আছে সব তো ২ বোনের। তনয়ার ছোট বোন জিনিয়া ইন্টার পর্যায়ে পড়ে, সরকারি মহিলা কলেজে, মেধাবী তনয়ার মতো, তবু চালাক চতুর বেশি। তবে বনে বনে বেশ ভাব তাদের। তনয়া যখন বিদায় দিয়ে চলে আসে, তখন সে কি কান্নায় টান্নায় করলো জিনিয়া। এতদিন একসাথে বেড়ে উঠছিল, তাহলে তো কষ্ট হবে। অভিনবরা ৪ ভাই বোন, বড় ২ বোন, তারপর অভিনব, সবার ছোট বোন অনন্যা, সেও ইন্টারে পড়ে, জিনিয়ার ব্যাচমেন্ট। বড় ২ বোনের বিয়ে হয়েছে বরিশালের পার্শ্ববর্তী উপজেলাতে। শ্বশুরবাড়ি বাবার বাড়ি মিলিয়ে থাকে, যখন যা ইচ্ছে। মূলত তনয়ার আত্মীয়দের মধ্যে কয়েকজন এটাকে ইঙ্গিত দিয়েছিল, বোনেরা বাবার বাড়িতে যদি এভাবে থাকে, তাহলে বউদের তো ঝামেলা পোহাতেই হবে। এই কথাগুলো তনয়ার অস্বস্তির কারণ।
সকালে ফজরের নামাজের পরে ব্যালকনিতে গিয়ে চুলগুলো ছেড়ে দাঁড়ালো তনয়া। প্রচণ্ড শীতে তীব্র আঁচ করা যাচ্ছে। ঘন কুয়াশা চারিদিকে আবৃত। তার মধ্যে সকালের আলো ফুটেনি এখনো। তনয়া নিজেকে ছাড়িয়ে নিয়ে ঘন কুয়াশা ঢেকে রাখা এই শহরে অভিনব মসজিদে গিয়েছে। ততক্ষণে নিজেকে একটু আলাদা সময় দেওয়া যাক। গতকাল ক্ষণিকের জন্য নিজেকে বন্ধ লাগছে। এমনিতে এত ভারী লেহেঙ্গা, মেকআপ, জুয়েলারির জন্য অস্বস্তি লাগছিল। তার মধ্যে আবার ঘন্টার পর ঘন্টা শোপিস হয়ে বসে থাকতে হয়েছে। এগুলোকে নিজের সাথে মানিয়ে নিতে পারলেও কোনো এক জায়গায় তো খটকা লাগবে। এই খটকা লাগলো যখন ওর প্রাক্তন নীরবে এই বিয়েতে আসে। কিছুক্ষণের জন্য তনয়ের সবকিছু ঝাপসা লাগছিল। তবে নীরব কেন সিনকেট করেনি। সে দাওয়াত রক্ষা করছে। মামাতো বোনের বিয়ে বলে কথা, না এসে কি পারা যায়? শুধু চোখ মুখে এক বিশাল আধার নেমে এসেছিল। কেমন শুকনো শুকনো লাগছিল মুখটা। তনয়ের বুকটা ছ্যাদ করে উঠল চাপা কষ্টে। আজ গল্পটা অন্যরকম হতেও পারত। নীরব যতক্ষণ ছিল ততক্ষণে হাসি খুশি থাকে। শুধু মনে হাজারো মেঘ জমেছিল। বৃষ্টি হয়েছিল বোধহয়। তনয়ার দিকে দীর্ঘক্ষণ তাকানোর পর যখন চোখাচোখি হলো, তখন এলোমেলো দৃষ্টি নিয়ে সরিয়ে ফেলে বেহায়া চোখগুলো। তনয়ার কষ্ট হয়। এ কষ্ট কি আর বাইরে দেখানো যায়? নীরব ফিচল হাসে ওর মুখমণ্ডল দেখে। ইশারায় বলে, হাসি খুশি থাকবে সারাক্ষণ। তখন হাউমাউ করে কাদার উপায় ছিল না তনয়ার। বিয়ের অনুষ্ঠানে প্রাক্তনের দেখা মিলল। তনয়া কিছুটা ঘাবড়ে গিয়েছিল তখন। তবে নীরব এক মনে কিছুক্ষণ তাকিয়েছিল ওর মুখপানে। চোখ মুখ শুকনো ছিল খুব। বোঝাই যাচ্ছে ওর মনে মেঘ জমে আছে। বোধহয় বৃষ্টি নেমেছিল। তনয়া আর চোখে তাকায়। নীরবও সুযোগ বুঝে দেখে নেয় তার প্রিয়তমাকে। তনয়ার দিকে দীর্ঘক্ষণ তাকানোর পরে যখন চোখাচোখি হলো, তখন এলোমেলো দৃষ্টি সরিয়ে ফেলে বেহায়া চোখগুলো। তনয়ার কষ্ট হয়। এই কষ্ট কি আর বাইরে দেখানো যায়? নীরব ফিচল হাসে ওর মুখমণ্ডলের দেখে। ইশারে বলে, হাসি খুশি থাকবে সারাক্ষণ। তখন হাউমাউ করে কাদার উপায় ছিল না তনয়ার। অনুষ্ঠান শেষ না হওয়া অবধি নীরব সেখানেই উপস্থিত ছিল। তখন তনয়া আর অভিনবের সাথে একসাথে ছবি তোলা। তখন নীরবের আকাশে মেঘে মেঘে খেলছিল। বৃষ্টি নেমেছিল হৃদয় পৃথিবীতে। তবে প্রকাশ্য স্বাভাবিক ছিল। অভিনব ও তনয়ার ছবি একসাথে নিজের গ্যালারিতে লাগলো। মনে মনে বলল, তনয়ার যোগ্য সে। সেই তনয়ার পাশে আছে। কিছু কিছু আত্মার সম্পর্ক জন্য এমন ভালোবাসা নামক আত্মার সম্পর্ক মাটি চাপা পড়ে। তনয়া আর চোখে তাকায় একবার। এত ভরা মানুষের মুখে হাসি নেই এনে রেখেছে। কখনো কাউকে বুঝতে দেয়নি যে ওর মন খারাপ বা কষ্ট পাচ্ছে কোনো কিছুতে। সবসময় স্বাভাবিক মন মানসিকতার একজন নারী হয়েছিল। তবে যখন নীরবের দিকে তাকায় তখন বুকে চিনচিন ব্যথা হয়। নীরব সরে যায়। এসব ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নেওয়া আর কিছুই পেল না তনয়া। যা ভাগ্যে ছিল তা নিয়ে ভাবার আছে। যে বর্তমানে আছে তাকেই প্রাপ্য দেওয়া উচিত। বিয়ের পরে অতীতে কিছু নিয়ে সংসার শেষ করা তো ঠিক নয়। যদি একটু কষ্ট তো হবেই, তবে এই কষ্টটুকু নীরব ও তনয়া উভয় পাচ্ছে। আর ভুলটাও উভয়ের। যে কোনো একজনের শক্ত হওয়া উচিত ছিল। তাহলে হয়তো এই দিন দেখা লাগতো না। অভিনবের বাসায় এসেছে। রুমে এসে তনয়াকে না দেখতে পেয়ে ব্যালকনিতে গেল। তখন তনয়া দাঁড়িয়ে আছে। চুলগুলো ছেড়ে দেওয়া। ঘন কুয়াশা চারিদিক। তার মধ্যে চুলগুলো ঘন মেঘের মতো। অভিনব মুগ্ধ হয়ে সহধর্মিণীকে দেখল কিছুক্ষণ। আপন মনে মৃদু হেসে তনয়ার পিছনে গিয়ে দাঁড়ালো। তবে মুখ দিয়ে কোনো কথা না বলে লেদার স্যুটের সামনে চেন খুলে তনয়াকে আবদ্ধ করে নিল। তনয়া খানিকটা নড়ে উঠে অভিনবের উপস্থিতি পেয়ে। অভিনব কাঁধে থুতনি রেখে বলল, এই কুয়াশা মাখানো ভোরে কি করছো? শীত লাগছে না? তনয়া বলল, কুয়াশা মাখানো ভোর হওয়াটা ভালো লাগে। কেন? মৃদু হেসে বলল অভিনব, কত সুখ দুঃখ জড়িয়ে থাকে তাই। এত দুঃখ কিসের আমার বউয়ের? সবাইকে ছেড়ে শ্বশুরবাড়িতে আসলাম, দুঃখ থাকবে না? তবে আমি মানুষের জনজীবনের কথা বলছি, যাদের ভিটে মাটি আছে কোনো রকমে। তাদের যে এই শীতের দিনগুলো ভীষণ কষ্টে পোহাতে হচ্ছে। একটু থাকবে, ভালোবেসে পুষিয়ে দিব। এটাও তোমার বাড়ি। তবে অন্যদের কথা ভেবে কষ্ট পাওয়া হচ্ছে। স্লান মুখে বলে অভিনব। তনয় মেখে হাসি দেয়। বলে, একটু তো হবে। আত্মীয় স্বজনের মধ্যে তো সবাই এমন সুখে জীবনযাপন করে না। কথাটি বলে একটা দীর্ঘশ্বাস নিল তনয়া। কোনো কিছুর জন্য কষ্ট হচ্ছে। এক পরিবারে তো সবাই একরকম থাকে না। একটু ১৯-২০ হবে। ওদের বেলাতেও হবে। অভিনব হাসে তনয়ার ভারী মুখ দিয়ে বলে, আমার বউয়ের চিন্তাভাবনা তাহলে ভিন্নতা রয়েছে। আমি এমন কাউকে চেয়েছিলাম, পেয়েছি যে, তার জন্য লাখ লাখ শুক্রিয়া। তনয়া হেসে ফেলে অভিনবের আহ্লাদিমাটা দেখে। সকালে রান্নাঘরে গিয়ে টুকিটাকি কাজে সাহায্য করতে চাইল তনয়া। তবে উল্টো ধমক শুনে দাঁড়িয়ে থাকতে হলো। ওর শাশুড়ি তো ওকে দেখে বলল, রেস্ট নিতে। আপাতত এসবে হাত লাগাতে হবে না। যা করার মানুষ আছে। তনয়া মাথা নাড়ায়। ওর হাতের কফির মগ দিয়ে তিনি বললেন, রুমে যাও। আর শোনো, বিকালে কিন্তু তোমাদের বাড়ি থেকে দেখা দিতে আসবে। তখন ভালোভাবে সেজেগুজে থাকবে। না হলে ভাববে কি? তনয়া মৃদু হাসি দেয় শাশুড়ি পাগলামো দেখে। রুমে যাওয়ার পরে দেখলো অভিনব কিসে নিয়ে ব্যস্ত। কফির মগ নিয়ে পাশে দাঁড়িয়ে বলল, কফি। অভিনবে ব্যস্ত মুখে তাকিয়ে মৃদু হাসি দেয়। তারপর বলে, তুমি নিয়ে আসছো? তনয়া হেসে বলল, কই না তো। আমার ভূত দাঁড়িয়ে আছে। সে বোধহয় নিয়ে আসছে।
অভিনব হাসির ছলে বলে রেখে, আমার বউ কই রেখে আসছো? আমার একমাত্র বউ গায়েব করে দিল। কত শখ করে গতকালকে নিয়ে এসেছি, আজকেই ভেনিস? একটু চা কফি খাবো? বউয়ের হাতে তার্য নেই? তনে হেসে ফেলে অভিনবের কথাবার্তায়। তার ভঙ্গি দেখে গতকাল কত বড়পনায় দেখিয়েছিল, চোখ মুখ শান্ত ছিল, সংসার সামলার মূল গুরুত্ব দেখিয়েছিল। আর আজকে সেই এমন পাগলামো করছে বাচ্চাদের মতো। অভিনব খানিকক্ষণ তাকায় তনয়ার মুখপানে, বলে, মুগ্ধ হয়ে যায় কেন বারবার? তনিয়া লাজুক মাখা ভঙ্গিমায় বলে, আপনার কফি। অভিনব হেসে ফেলে, বুঝতে পেরেছে প্রসঙ্গ পাল্টানোর জন্য কফি কফি করছে তনিয়া। আজ বিকেলে কিন্তু দেখা দিতে হবে তোমাদের বাড়ির দিকে। আবার কেটে কেটে দিও না। ঠোঁটের কোণে হাসি রেখে বললে অভিনব। তনিয়া সেলান হাসে। আমি তো ভাবছিলাম গড়াগড়ি খেয়ে কাঁদবো, এই ঠান্ডায় ফ্লোরে গড়াগড়ি করে কাঁদলে কেমন হবে। তনিয়া ঠাট্টা থেকে হেসে দেয় অভিনব। তনিয়া অন্যদিকে মুখ লুকায়। আচ্ছা শোনো, আগামীকাল তো বউ ভাত, সেজন্য আমার অনেক কাজ আছে। আজকে এদিকটা সামলিও, মেহমান আসলে আর কি। আমি বাসায় নাও থাকতে পারি, কমিউনিটি সেন্টার অন্য অন্য সব কিছু দেখতে হবে। তনার দিকে তাকিয়ে বলল অভিনব, আচ্ছা কোন কমিউনিটি সেন্টার ভাড়া করেছেন? এই তো প্রজাপতি। সেটা কোথায়? বরিশালে সরকারি কলেজের পাশে। বেশ ভালো লাগে। আচ্ছা, কথা বলেছিলে বাড়িতে? হ্যাঁ, বিকেলে আর সন্ধ্যার মাঝামাঝি সময় আসবে। আচ্ছা, মেরুন রঙের শাড়িটা পরবে কিন্তু, বলল অভিনব। তনয়া মাথা নাড়ায়। দুপুরে খাবার পরে বাসা থেকে বেরিয়ে যায় অভিনব। কত শত কাজ তার। তনয়া ব্যস্ত থাকে ননদ, মামাতো, চাচাতো, খালাতো ননদের সাথে। সম্পর্কে ভাবির তো আছেই। আর মানুষজন নতুন বউ দেখতে আসছে, তাদের সাথে হেসে হেসে কথা বলছে। নিজেকে পরিপাটি করে নিল কিছুক্ষণের মধ্যে। ওর বাড়ি থেকে ওকে দেখতে আসবে, এটাই নিয়ম। বিকেল ৪টার দিকে আসলো। তনিয়া তখন ব্যালকনি থেকে অ্যালোভেরা গাছগুলো দেখছিল। কতগুলো গাছ লাগানো আছে একসাথে। হঠাৎ ওর নাম ধরে ডাকলো কেউ। কণ্ঠস্বর বেশ পরিচিত ছিল। পিছনে ফিরে কিছুক্ষণের জন্য হতবুদ্ধি হয়ে গেল। নীরব হাসি হাসি মুখ করে ডেকেছিল ওর নাম ধরে। এখনো সেভাবে হাসি মুখে দাঁড়িয়ে আছে তনয়াকে। তনয়া থমকে যায়। নীরব বলে, কি অবস্থা লেডি গুন্ডির? তনয়া হাসার চেষ্টা করে নীরবের কথায়। মাথা নাড়িয়ে বলে, ভালো। নীরব মুখে হাসি রেখা বলে, এখানে কি করছিস? আয় ভেতরে আয়। তনয়া ওর স্বাভাবিকতা দেখে দীর্ঘশ্বাস ফেলে নীরব আগে আগে রুমে ঢুকে। পেছনে তনয়া। সব কাজিনদের দল এসেছে ওকে দেখা দিতে। তার জন্য নীরব আসলো। সবার সাথে কথাবার্তা বলছে। নাস্তা আসলো ততক্ষণে। তনয়া নিজ থেকে সবাইকে নাস্তা এগিয়ে দিচ্ছে। কোনো ভুল ত্রুটি যেন না হয় সেদিকে খেয়াল রাখছে। একদিকে বাবার বাড়ির মানুষজন, অন্যদিকে শ্বশুরবাড়ির সম্মান। এর জন্য বাড়ির বউয়ের এত দায়িত্ব। সব দিক যে তার ঠিক রাখতে হবে। তনয়া সবার সামনে বলে অভিনবকে কল দেয়। অভিনব চলে আসে একটু পর। অভিনবের সাথে তনয়ার হাসি হাসি মুখ দেখে বেশ খুশি হয় নীরব। মনে মনে বলে, এটাই বড় পূর্ণতা। তনয়াকে তো বলেছিল ভালো থাকবে, সবার সাথে আ- আময়িকভাবে কথা বলতে থাকতে। সেদিন তনয়ার কোনো কথাই শোনাতে পারল না নীরবকে। সে নিজের দিক থেকে অনড় ছিল। তবে আজ তনয়াকে অন্য কারোর সাথে দেখতে কষ্ট তো হচ্ছে, তবুও ভালো লাগছে। ওর তনয়া যে ওর কথাই রাখলো। নীরবের না তাকানো, না বলা কথাগুলো বুঝে গেল তনয়া। তবে কিছু বলার নেই, শুধু দুঃখে ভরা মন নিয়ে তাকালো। নিজের ভালো থাকার মানুষটি যদি অন্যের বউ হয়, তাহলে যতটুকু কষ্ট অনুভূতি হয় নীরবেরও হয়তো হয়েছে। তবে প্রকাশ্য সব থেকে হাসি খুশি থাকা মানুষটি নীরব সাজছে। তনয়া স্বাভাবিকভাবে। কিছুক্ষণ পর চলে যায় সবাই। তনয়া হাঁপ ছেড়ে বসে। কাঙ্ক্ষিত মানুষটির সামনে থাকলে হাসপাস তো লাগেই। এই জন্য অভিনব চুলগুলো ঠিক করতে করতে বলে, মন ভালো হলো না কি খারাপ হলো? তনয়া উত্তর নেই। অভিনব বলে, গড়াগড়ি করে কান্না করতে পারলে না, তাই মুড অফ হয়ে গেল? অভিনবের এহেন কথায় হেসে ফেলে তনয়া। বউ হাতে তোড়জোড় চলছে। কেউ কেউ ব্যস্ত সাজসজ্জায়, কেউ বা কাজে। তনয়া শোপিস হয়ে বসে আছে। হাসি হাসি মুখ করে ছবি তুলতে হচ্ছে, আবার একটু একটু কথা বলতে হচ্ছে। অভিনব কিছুক্ষণ আশপাশ সামলিয়ে আসে, আবার তনয়ার পাশে এসে বসে। কিছুক্ষণ পর ওর বাবার বাড়ি থেকে সবাই আসলো। একে একে সবাই ওকে দেখলো, দিয়েও গেল, ছবি তুললো। তবে একজনের আর এখানে দেখা পেল না। আশেপাশে বেশ কয়েকটা তাকিয়ে খোঁজ করল তনয়া, তবে নীরবের চিহ্ন মাত্র নেই। হঠাৎ অভিনব শুনল, কিছু দরকার? তনয়া মনে মনে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না। অভিনব ফিসফিস করে বলল, আর আমায় দরকার? তা বলতে এত লজ্জা কিসের? আমি তো পাশেই আছি। অভিনবর কথা শুনে তনয়ার বেহাল অবস্থা। অভিনব মুখে চেপে হাসছে। তনয়া নিজেকে সামলে বলে, স্টেজে বসেও ফাজলামো করতে ইচ্ছে হচ্ছে। অভিনবর অতিথির দিকে তাকিয়ে হেসে হেসে ফিসফিস করে বলে, গোলাপের রানী পাশে থাকলে আমার কি দোষ? কথাটা বলে তনয়ার মুখপানে তাকালো অভিনব। তনয়া হেসে ফেলে। অভিনব আর তনয়ার পাশে বড়দের বসিয়ে ছবি তোলা হলো। এক পর্যায়ে তনয়ার ফুপুকেও পাশে বসানো হলো। তনয়া হঠাৎ জিজ্ঞাসা করলো, নীরব কোথায় ফুপু? ওর ফুপু মুখে হাসি বলল, ওর মাথা ব্যথা করছে তাই আসেনি। তনয়া চুপ হয়েছিল, ভেবেছিল এটাই।
তাই হলো। তনয়া নিশ্চুপ দেখে ফুপু কিছুটা আন্দাজ করতে পেরেছিল, তবে কিছু বলেনি। পরিবেশ ঠিক রাখতে মুখে চাপা হাসি রেখে উঠে যান। এখানে বসে থাকতে হয়তো তনয়ার কষ্ট হবে, নয়তো ফুপুর চাপা আর্তনাদ বেরিয়ে আসবে। তবে তনয়ার হাসি মুখে সবটা পার করে। কোনোভাবে নিজের চাপানো কষ্টগুলো বাইরে বের হতে দিবে না। পুকুর ঘাটে বসে আছে নীরব, একের পর এক ঢিল ছুটছে পানিতে। পরিধান লুঙ্গি আর সাদা শার্ট, বিষণ্ণ মনে এখানেই বসে আছে। হঠাৎ কারো উপস্থিতি পেয়ে পিছনে তাকালো, তারপর থমথমে মুখ করে আবারও পুকুরের পানিতে চোখ বুলায় নীরব। ওর চাচাতো ভাই হাসান একটা দীর্ঘশ্বাস নিয়ে নীরবের পাশে এসে বসে। নীরব নিশ্চুপ হয়ে ওর মতে আছে। হাসান কাঁধে হাত রেখে বলল, আজ গেলি না যে? কই যামু? তনে আর বউ ভাত আজকে না? হ্যাঁ, তাইলে? মাথা ব্যথা করছে, মায়ে গেছে তো। তুই গেলি না কেন? মাথা ব্যথা নাকি মিথ্যে কথা? হাসানের কথায় নীরব চুপ থাকে, কোনো জবাব না দিয়ে পেয়ে হাসান বলে, বিয়ে শাদী করবি না? চাকরির ঠিক নেই, আর বিয়ে? কেন? বিয়ে শাদী করবি না? কখন বললাম করবো না? চাকরি হোক, তারপর দেখা যাবে। এখন কি করবি? সর, মাথা খাইস না। হাসান থমথমে মুখে তাকালো, বলল, ভাত খাইছি, তোর মাথা খাওয়ানোর কোনো ইচ্ছে নেই। নীরব ভুরু কুচকে তাকালো হাসানের দিকে, বলল, তুই যাবি? এত রাগও কেন? সত্যি কথার ভাত নেই। তুই থাক, আমি যাই। কথাটা বলে রেগে মেগে উঠল নীরব। হাসান ফিসেল হেসে বলে, নিজেই তো হারাইলি, এখন নিজেই কষ্ট পাওয়ার কি আছে? দোস্ত ভাই, এই শীতের দিনে পুকুরে ডুবতে চাও? যদি না চাও তাহলে চুপ থাকো। কেন দোস্ত ভাই? যে কোনো একটা দিয়ে সমাধান করো। সম্ভব না। আমি যেমন তোর চাচাতো ভাই, তেমন তোর বন্ধু। তাই দুটোই একসাথে ডাকবো। কথাটা বলে হাসলো হাসান। নীরব বিরক্তকর ভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। হাসান দৌড়ে দৌড়ে ওর পিছনে আসছে। নীরবের উপস্থিতি টের পেয়েও কিছু বলল না। জানা আছে এই মানুষটা পাত ছেড়ে যাবে না। যতক্ষণ না পর্যন্ত স্বাভাবিক হতে পারছে, ততক্ষণ সাথে লেগে থাকবে আটার মতো। হাসান সুযোগ বুঝে বলে, দোস্ত ভাই, বরিশাল কবে যাবি? বরিশালে কি কাজ? এই তো এমনি, বলে মাথা চুলকে হাসান। নীরব নিঃশ্বাস ফেলে বলে, আগের জীবন আর এখনকার জীবনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। শুধু অযথা কথা বলে মাথা খাস না। আমার পেট ভর্তি। ফাজলামো ছাড়বি তুই? রেগে বলে নীরব। হাসান নির্বিকারভাবে বলে, ফাজলামো না করলে বন্ধুর গুরুত্ব কি? বন্ধু তো ভালো খারাপে সবসময় ফাজলামো করে, তবুও তারা বন্ধু। নীরব চুপ থাকে। হাসান বলে, বাজারের দিকে যাবি? কাকি কখন আসবে? আসবে না মনে হয়, চল। তুই একা হাঁটবি? হাঁটতে হাঁটতে বলল হাসান। নীরা আপু আসবে নাকি? বলল নীরব। ও, আপু যায়নি, গেছে। ভাইয়া আর বাবুকে নিয়ে মেহমানদের মধ্যে থাকবে কিভাবে? তাই চলে আসবে। মায়ের ভাইজির বিয়ে, তারে থাকতে বলছি। ভালো জ্ঞানী ছেলে। তুই চুপ থাকবি? তীক্ষ্ণ চোখে বলে নীরব। হাসান ফিচেল আসে বলে, আমি আজীবন চুপ থাকতে চাই, কিন্তু বন্ধু তো তাই চাইলেও পারি না। শোন নীরব, তুই যদি একটু স্বার্থপরতা করতি, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। নীরবের মুখের দিকে তাকিয়ে বলল হাসান। নীরব ঠোঁট চেপে অন্যদিকে তাকালো। হাসান থামি না, বলল, তনয়া ভালোই ছিল রে, এখনো ভালো আছে। ওর মতো একটা মেয়ে হয় না। দেখ না, প্রথমে যে মেয়ে বিয়েতে রাজি হলো না, কত কিছু করতে চাইলো, তারপর নিজেরই বয়ফ্রেন্ডের কথাতে রাজি হয়ে গেল, বিয়ে করলো। এমনকি হাসি খুশিভাবে সবার সাথে আছে, তাও একজনের কথাতে। নীরব ঠোঁট চেপে অন্য মনস্ক ভাবে বলল, হুম। হাসানের রাগ উঠে অনেক। ইচ্ছে করছে নীরবকে দু চারটা কথা শুনিয়ে দিতে, কিন্তু পারছে না। এমনিতে নীরবের অবস্থা দেখে কষ্ট হয়, তার মধ্যে কী বা বলবে। দাঁতে দাঁত চেপে রাস্তার পাশে তাকায়। কচুরিপানাগুলো জড়ো হয়ে আছে। হাসান বলে, এই এখানে মাছ আছে, মাছ ধরবি? এই শীতে মাছ ধরতে ইচ্ছে করছে তোর? বলল নীরব। হা করে। আমার অনেক কিছু করতে ইচ্ছে করে। রেগে বলল হাসান। কী কী করতে ইচ্ছা করে? বলল নীরব। তোর ওই কচুরিপানার পানিতে চুবাইতে ইচ্ছা করে। ক্রোধান্বিত হয়ে বলল হাসান। নীরব রাগে না, বরং হেসে দেয়। ও, হাসবি না হারামি? আচ্ছা, হেসে বলল নীরব। হাসানের এবার রাগ ওঠে। বলে, হেসে হেসে ৩২ দাঁত বের করে বলতেছে, হাসবি না, ফাজিল। হুম। নীরব ছোট্ট জবাব। এই শীতের দিনের কথা মনে আছে? শান্ত হয়ে বলল হাসান। কেন থাকবে না? বছর ঘুরে ফিরে শীত আসে, ভুলে যাওয়ার কি আছে? নীরবের কথা শুনে হাসান মেখে আসলো, বলল, হুম, শীত যাবে আবার আসবে, কিন্তু আগের দিনগুলো আর আসবে না। ভাবছিলাম ওই দিনগুলো পূর্ণতা পাবে, কিন্তু তার হলো কে? চুপ থাক না ভাই। কেন থামু? বিশ্বাস কর দোষ ভাই, তোরে আমি খুন করতে ইচ্ছে। কত মশার কামড় খাচ্ছি, আর তোদের পাহারা দিচ্ছি। আমাদের কুড়ের পাশে তো তনয়ের সাথে কথা বলতি রাতে, তাই না? শীতের দিনে বেড়াতে আসতো সবার অগোচরে জোনাকির আলো দেখা করতে, আর এই আমি তোদের পাহারা দিতাম। আর তুই সব দিলি মাটি করে। তোরে খুন করলেও আমার রাগ কমবে না। এর ভালো মানুষই কি করে লাভ? রেগে বলল হাসান। নীরব নিচের দিকে তাকিয়ে থাকে হাসানের কথা শুনে। ওকে শান্ত দেখে হাসানের রাগ যেন দ্বিগুণ বৃদ্ধি পায়। তবু আর কথা বাড়ালো না। বুঝতে পেরেছে নীরবকে বলে কোনো লাভ নেই। যা হওয়ার হয়ে গেছে। এখন শুধু শুধু পুরনো কথা বলে ওকে কষ্ট দিবে না। হাসান রাগে দুঃখে অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকে। নিজেও আর কথা বলবে না। নীরব শান্ত কষ্টে দিকে সে, কিরে রাগিস কেন? চা খাবি? তুই খা, বলল হাসান। নীরব শান্ত হয়ে থাকে, মুচকে এসে বলে, শীতের দিনে তো চা তো খেতে হবে। সরপরা চা, কি স্বাদ!
ওই তুই একটা দোকানে দিতে পারো না? ফ্রিতেও চা খেতে পারবো। হাসান মুখ বাঁকায় নীরবের কথায়, ব্যঙ্গ করে বলে, এত শখ না তোর? তোর আর আম- কোনো কিছুতেই আমি নেই। আমি যদি দোকানে থাকেও তোরে খাওয়াবো না, চেয়ার কাপ টেনে নিয়ে যাব। কথাটা বলে হাসফাস করে হাসান, সাথে ভাব একটু তো নিচ্ছে। ইস, কতগুলো কথা শোনাতে পারলো নীরবকে। হাসানের মুখের ভঙ্গিমা দেখে সশব্দে হেসে দেয় নীরব। হাসানের রাগের গতি বেড়ে যায়। নীরবের দ্রুত গিয়ে দোকানের টুলের উপর বসে পড়ে। তারপর হাসানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, মামা চা দেন তো। কয়টা? দোকানদার জিজ্ঞেস করে। 2 কাপ। আমি একাই খাবো। হাসানের দিকে তাকিয়ে বলল নীরব। হাসান অন্য পাশে তাকিয়ে আছে। দোকানি যখন চা দিল তখন হাসানের মুখ পানে আবার তাকিয়ে দুটো কাপে 2 হাতে নিল নীরব। 1 কাপে চুমুক দিল, অন্য কাপে ঠোঁটের কাছে নেওয়া মাত্র ছো মেরে কাপটি হাসান নিয়ে খেতে শুরু করলো। গরম চা ও যেভাবে খাচ্ছে মুখ পুড়ে যায় কিনা কে জানে, তবে টু শব্দ করলো না। চা শেষে সিগারেট ধরলো, তখন তড়িঘড়ি করে সিগারেটটা নিয়ে ফেলে দেয় হাসান। রেগে বলে, শালা, নিজে ইচ্ছে ছ্যাঁকা খাওয়া এখন সিগারেট খাওয়া শুরু করছো? নীরব নির্বিকার ফিচল হেসে বলে, ছ্যাঁকা খেলে সিগারেট খায়, তাছাড়া মানুষ কি খায়? তোর মাথা খায়, বলল হাসান। প্রতি উত্তরে নীরব কিছু বলল না, এক চিলতে হাসি দিল। এই সিগারেটের জন্য কত বকা খেয়েছে তনয়ার। উঠতে বসতে শুনতো ইচ্ছাকৃতভাবে তনয়াকে রাগাতো সিগারেটের কথা বলে। বেশি রাগ, তারপরে অভিমান, অতঃপর কান্নায় ভেসে যেত নীরবের বুক। নীরবের একটু কষ্ট লাগলে সেই মুহূর্তে গুলো বেশ লাগতো, এই জন্যই এত খেপাতো সে। আজ তনয়া নাই, ভেবেছিল রাগ দেখানোর কেউ থাকবে না, কিন্তু ওর জোরের যে আরেকজন আছে, সে ঠিকই রাগ দেখালো। নীরব মিটমিট করে হাসি দেখে হাসান বিড়বিড় করলো, মানুষ প্রেমে পড়লে এখন ভাবভঙ্গি করে, কিন্তু একে দেখছি প্রেমিকার বিয়ে হলো তাই এমন করছে। হাসানকে বিড়বিড় করতে দেখে নীরব ওর কাঁধে চাপড় দিয়ে বলে, এখান থেকে ঠোঁট ছাড়াবি নাকি ব্রিজে যাবি? ব্রিজে চল, বলল হাসান। নীরব উঠে হাঁটা শুরু করলো, হাসান সাথে সাথে আছে। তনয়া আর অভিনবকে তনয়ার বাড়িতে আনা হলো। অভিনব চমৎকার মানুষ, হাসি খুশি, গাম্ভীর্যতা তার দায়বদ্ধ, সবকিছু তার মধ্যে। অনেকক্ষণ যাবৎ খেয়াল করছিল তনয়াকে, কেমন যেন অন্যমনস্ক, মুখমণ্ডলের অবস্থাও কেমন ছিল। এতক্ষণ মানুষের জন্য জিজ্ঞাসা করতে পারেনি, তবে তনয়াদের বাড়িতে আসার পরে একটু ফ্রি হলো। ব্লেজার খুলতে খুলতে বলল, তুমি ঠিক আছো তনয়া? হুম। তাহলে এমন লাগছে কেন? ওর মুখের দিকে তাকিয়ে বলল অভিনব, কেমন কেমন যেন শুকনো শুকনো। এতক্ষণ ধরে বসেছিলে তাই শরীর খারাপ লাগছে? না, ঠিক আছে আমি। সত্যি তো? হুম। হেসে বলল তনয়া। অভিনব ওর কাছে আসে, দুগালে হাত রেখে বলে, কোনো সমস্যা হলে আমায় বলবা, আমি কিন্তু বুঝে ফেলি আগে। তুমি ঠিক নেই তাও বুঝতে পারছি, বলো কি হয়েছে? সত্যি কিছু হয়নি, একটু ক্লান্ত লাগছে। আচ্ছা হাসো তবে। গালে হাত রেখে বলল অভিনব। তনয়া মুচকে আসলো। অভিনব আবার বলল, এভাবে না। তাহলে কিভাবে? হো হো করে। এভাবে হাসতে হয়? অভিনব হাসির শব্দ দেখে শব্দ করল। তনয়া হেসে দেয়। অভিনব যেমন তৃপ্তি পেল তনয়ার হাসিতে। ব্রিজের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে নীরব, নদী দেখছে সে। পাশে হাসান গিয়ে দাঁড়ালো কিছুক্ষণ নীরবের মুখের দিকে, কিছুক্ষণ নদীর পানি, স্বচ্ছ পানির দিকে। হাসান বলল, মাটির তৈরি মানুষজন, এক একজনের মন মানসিকতা এক এক রকম। কেউ বা নিজের পাওয়াটুকু নিয়ে থাকে, কেউ বা কেড়ে নিয়ে বাঁচতে শিখে, আবার কেউ বা ত্যাগ করতে শিখে। অতঃপর পথহীন পথিক হয়ে থাকতে হয়। কোনো কুলকিনারা খুঁজে পায় না। কথাগুলো ফেলে একটা দীর্ঘশ্বাস ফেলে হাসান। নীরব নীরবেই শুনে যাচ্ছিল হাসানের কথা, কোনো কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। কণ্ঠনালী পর্যন্ত এসে যেন জ্যাম বেঁধে আছে কথাগুলো। নীরব আনমনে হেসে ফেলে, ঠোঁট কামড়ায়, চাপা আত্মনাদ লুকায়, বলে, মানুষ আলাদা, ভাগ্য আলাদা। হাসান নিচের দিকে তাকিয়ে বলে, কিছু না। নীরবের ফোন বেজে উঠলে কল ব্যাক করলো, বলল, আজ আসবে না? নীরা যাইবে, আমি যাইতে পারিম না। আচ্ছা কখন আসবে আপু? রওনা দিছে। তুমি খাইছো তো বাবা? হুম। কি খাইছো? মরিচ পোড়া, পান্তা ভাত। এগুলো খাইছো কেন? মাছ ভেজে রেখে আসছি না। বাদ দাও, তুমি কাল আসবা। জানি না, তোর মামাই 2 দিন থাকতে কইলো। আচ্ছা। তনের জামাইটা ভালো হয়েছে? শ্বশুরবাড়ির লোকজন ভালো? ও, ছোট্ট করে বলল নীরব। আমারে মাফ করে দে বাজান। ধুর, কিসের মধ্যে কি আনতেছো? রাখছি। বাবারে, আমাগো ভাগ্যে যা আছে তাই হবে, তুই দুঃখ পাইস না। চুপ থাকবে মা, বাড়িতে মানুষজন আছে কিন্তু, কেউ শুনতে পেলে কি হবে? নীরব মা নিশ্চুপ, কয়েক ফোঁটা চোখের পানি ফেলে। নীরব কল কেটে দেয়। এখন কথায় কথা বাড়বে, যদি কেউ শুনে ফেলে। নীরব এসবের কিছুই চায় না, সে তনিয়া অসুখী হোক। পাশ থেকে হাসার নীরবের কথাগুলো শুনছিল। ওর মায়ের কথা কানে আসেনি, তাই এদিক থেকে কোনো জাজ করতে পারল না। হতাশ হয়ে অন্যদিকে ফিরে রইল। নীরব বলল, চুপচাপ কেন? হাসান জবাবে কিছু বলে না, নীরবের কাঁধে হাত দেয়। তারপর হাসান বলে, সন্ধ্যা হলো, আজান দিবে। বাজারের মসজিদে আজান পড়ে যাই। সন্ধ্যায় গিয়ে কি করবি? রাত 8টা 9টায় যাই, বলল নীরব। হাসান দীর্ঘশ্বাস ফেলে বলে, ছোটবেলায় কিন্তু অনেক কিছু শিখছিলাম। সন্ধ্যা হতে হতে ঘরে উঠতে হবে, বই নিয়ে বসতে হবে, ভুলে গেলি? তুই এত ভালো হলি কিভাবে?
বইটা নিয়ে এত ভাবনা? হেসে বলে নীরব। হাসান প্রতিক্রিয়া করে না কোনো, শান্তভাবে বলে, আমার চিন্তা কে করে? আমি তোর লেখাপড়ার চিন্তা করতেছি, সব বন্ধু এক হবে এমন কোনো কথা নেই। আমি তোর ভালো চাই। আমি চাই তুই ভালোভাবে লেখাপড়া কর, নিজের পায়ে নিজে দাঁড়া। আর আমি তোর সেক্রেটারি হমু। এখন যেমন সাথে সাথে ঘুরি, তখনও থাকবো। হাসানের সাজানো গোছানো কথা শুনে অপলক তাকিয়ে রয় নীরব। বলে, নিজে পড়বি না? হাসান জবাব বলে, পড়ুম, কিন্তু ভাল লাগে না রে দোস্ত ভাই। তাহলে আমারও ভাল লাগে না, ভাবলেশহীনভাবে বলল নীরব। হাসান রেগে যায়, বলে, তোর ভালো লাগা আমি দেখব। চল মসজিদে যাই, আজান দিল। নীরব মাথা ঝাঁকায়। নামাজের পরে দুজনে বাড়ির উদ্দেশ্যে আসে। মোবাইলের টর্চ জ্বালিয়ে দুজনে আসছে। মানুষের জীবনে কালো অধ্যায় থাকবে, তারপর না হয় আলোর দেখা মিলবে, কথাটি বলে আপন মনে হেসে ফেলে হাসান। নীরব নিশ্চুপ। হাসান নিজে নিজে মাথা ঝাঁকায়। রাতের আধারে তো বুঝতে পারলো না নীরব, তবুও তাকালো হাসানের মুখোমুখি। হাসান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার জীবনে দাঁড়িয়ে আছে এক অন্ধকার, না পারি ধরিতে তারে, আর না পারি কিছু করিতে। নীরব মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সেই অন্ধকারের মধ্যে। দিনে দিনে যত দেখছে হাসানকে, ততই মুগ্ধ হচ্ছে। অন্ধকারে নীরবের চোখ জলজল করছে। হাসান হেসে ফেল। বলে, আমার দিকে অমনে তাকাই আছো কেন দোস্ত ভাই? নীরব কিছু বলে না। হাসান আবারও বলে, এক পথহীন প্রতীক নিজের পথ গিয়ে নিজেই খুঁজে গন্তব্যে গিয়েছিল, এক কালো অধ্যায় চলে গেছে। এখন আলো পুঁজি না আমার। তোরে এমন দেখতে আমার ভালো লাগে না আমার দোষ ভাই। আমার কষ্ট লাগে রে। কথাগুলো বলে হেসে ফেলেন না হাসান। নীরব দীর্ঘশ্বাস ফেলে বলে, কিছু বল। হাসান বলে, হুম। ছোট্ট করে নীরবের জবাব, কি হুম? বাড়িতে আসলাম তো, ও খেয়াল করিনি। হতাশ হয়ে বললে হাসান। বেখেয়ালি হয়ে গেলি কেন? বন্ধুর জন্য, ছোট্ট করে বললে হাসান। হাসানের কথা শুনে সাথে সাথে নীরব জড়িয়ে ধরলো ওকে। সাথে সাথে হাসানও জড়িয়ে ধরলো। উঠোন থেকে হাসান ওর মাকে উদ্দেশ্য করে বলল, মা, আমি নীরবদের ঘরে। ওর মা আচ্ছা বলল। তারপর নীরবের সাথে ওর গেল হাসান। ঘরে গিয়ে সামনের বারান্দায় খাটে শুয়ে পড়ল নীরব। হাসান জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে ওপাশে দাঁড়িয়ে আছে। চৌচালা টিনের ঘর, সামনের বারান্দায় একটি খাট। তাছাড়া সব কিছুতে চৌকি রয়েছে। নীরবের বাবা ক্যান্সারে মারা যায়, তখন চিকিৎসার জন্য মোটামুটি অর্থের খরচ করতে হয়, সাথে দেনাপাওনাটা আছে। ওর মা সব কিছু দারুণভাবে সামলে নেয়। ভাই সাহায্য করে, নিজের ধানের জমি এ নিয়ে মোটামুটি সব কিছু ছেড়ে ওঠেন তিনি। নীরব তখন সেভেনে পড়ে, নীরা সবে মেট্রিক দিল। বাবার অনুপস্থিতিতে নীরার বিয়ে হয়ে গেল। তারপরে নীরবকে নিয়ে কোনোভাবেই কাটিয়ে দিল জীবনের অর্ধেকটা সময়। যাই হোক না কেন, ছেলে লেখাপড়ায় দারুণ সামলে নিত, ওর পারেও বটে। যেন সব গুণগুলো যত্ন সহকারে তার মধ্যে দিয়েছেন সৃষ্টিকর্তা। তিন ভাই আর এক বোন ছিল তারা, গ্রামেই বড় হওয়া। তবে বাবার বাড়িতে থাকাকালীন সময়ে তার নিজের দিকে আর তাকানো হলো না। বড় বোন বলে কথা, সে বেলায় টানাপোড়েনের সংসারে কি আর মেয়েদের লেখাপড়া হতো? হাতে গোনা কয়েকজন পড়ত। কিশোরীকালেই বিয়ে হলো তার। বছর খানেকের মধ্যে কোল জুড়ে আসে এক শিশুকন্যা। যার কপালে সুখ নেই, তাকে কি আর যত এত শীঘ্র সুখ ধরা দেয়? তার বেলা তো হলো তাই। প্রথম সন্তান মারা গেল, তারপর হলো নীরা। বাবার বাড়ি শ্বশুর বাড়ি নিজেকে এক অসাধারণ ব্যক্তিত্বে তুলে ধরেন তিনি। ভাইয়েরা তো বড় হয়ে সক্ষম হলো। নীরবের লেখাপড়ার খরচ দিত মাঝে মাঝে, বোনকে টাকা দিত। এর জন্য বেশি কষ্ট হতো না তাদের। এভাবে চলতো জীবনের এক এক ধাপ। বিছানায় শুয়ে পড়ল নীরব। হাসান হতাশ হয়ে দাঁড়িয়ে আছে এখন। কত শত বুঝিয়ে পড়ার জন্য আল্লাহ বাড়িতে, অথচ সে শুয়ে আছে। হাসান আর অপেক্ষা না করে বলল, এই দোষ ভাই, ওঠ, পড়তে হবে। বই দে, মাথা তুলে বলল নীরব। হাসান বই দেয়। নীরব হেসে ফেলে। ঘণ্টাখানেক পড়া হলো। তারপর পানি খাওয়ার জন্য উঠল নীরব। হাসান রেগে বলে, পড়ার সময় যত জ্বালা, পানি খেতে হবে, হিসু করতে হবে, কত কাজ যে তখন। হাসানের বলা কথাগুলো শুনে শব্দ করে হেসে দেয় নীরব। হাসান চটে যায়, বলে, ওই হারামি দোষ ভাই, যা কাজ সারবি তাড়াতাড়ি, পড়তে হবে। রাত 12টার আগে আর উঠতে পারবি না। নীরব হাসে, মিনমিন স্বরে বলে, আবুকে আনতে হবে না? আমি আনতে যাইমু, তুই উঠবি না, বলল হাসান। নীরব তৃপ্তির হাসি হাসি। এমন বন্ধু কজনের ভাগ্যে থাকে? যার থাকে তার সৌভাগ্য। থাই গ্লাসের জানলা কাজটা সরানো মাত্র হিমেল হাওয়া ঘরে ঢুকলো। তবুও যেন তনয়ার গায়ে লাগলো না কিছু। সের মধ্যে ঠান্ডার মধ্যে জানলা খুলে তাকিয়ে রইল বাইরে। অভিনব পাশ ঘেঁষে বসে আছে। বলে, তনয়া, কি হয়েছে তো? প্লিজ বলো আমায়। তনয়া শুকনো হাসি দেয়। তুমি শুধু শুধু চিন্তা করছো কেন? আমার কিছু হয়নি। অভিনব নিঃশ্বাস ছেড়ে বলে, তাহলে এভাবে আছো কেন? বিয়ের ঝামেলা গেল তো? এর জন্য এমন হতে পারে? তাছাড়া কিছুই হয়নি। অনেক রাত হলো, হাত মুখ ধুয়ে এসো, খেতে যাবো। তনয়া শান্ত চোখের চাহনি আর শান্ত ভাবে বলা কথাগুলো মন ভরেনি অভিনবর। সহধর্মিণীর ভালো কিংবা খারাপটা তো স্বামীই জানবে। মুখ শুকনো করে তনয়ার কথায় মাথা নাড়ল, তবে কোনো শব্দ করেনি। তনয়া নিম্নস্বর বলল, কি হলো? অভিনব ছোট্ট করে বলে, কিছু না। তনয়া বুঝতে পারলো অভিনবর
মন খারাপ। তনয়াও দুগালে হাত রাখলো, বলল, আমি ঠিক আছি, এত চিন্তা করছো কেন? অভিনব মৃদু হাসে, গালে রাখা তনয়ার হাতে চুমু খেয়ে বলে, তিন কবুল বলার পর থেকে তো দায়িত্ব নিয়েছি, তাহলে চিন্তা থাকবে না? আর যাই বলো, সেদিন বললাম না আমি সাথে আছি, থাকবো সবসময়, কিছু হলে বলো আমায়। তনয়া কিছু বলল না। অভিনবের মুখে মাথা রেখে খানিকক্ষণ রইল। অভিনব আর কথা বাড়ায়নি। বিসিএস এর জন্য সম্পূর্ণভাবে নিজেকে তৈরি করছে নীরব। সাহায্য করে হাসান। লেখাপড়ার দিক থেকে সাহায্য না করতে পারলেও শাসনে ঠিকই আছে। ব্রজমোহন কলেজে কেমিস্ট্রি বিভাগে নীরব ও ইতিহাস বিভাগে হাসান পড়ছে। যাওয়া আসা, ছোট থেকে বড়, সবকিছুতে যেন এক সূত্রে গাঁথা দুজনের। আজও তেমন। হাসান কিছুক্ষণ পর পর তলব করছে নীরবকে, ও পড়ছে কিনা ভালোভাবে তার খোঁজ খবর নিচ্ছে। একটু ১৯-২০ হলে নীরবকে ঝেড়ে দেয়, আর নীরব ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। তারপর মুহূর্তে শব্দ করে হেসে দেয়। ও যেন এই বন্ধুত্বের শাসনটাকে ভীষণভাবে এনজয় করে যাচ্ছে। নীরবের মা শান্ত দৃষ্টিতে তাকিয়েছে। নীরব এত কাঠখোট্ট চেষ্টা হাসানের শাসনে তিনি মুগ্ধ হয়ে দেখছেন। মনে মনে বলেন, মরার আগে আমার নীরবকে সুখী দেখে যেতে পারতাম। তিনি দীর্ঘশ্বাস ফেলেন। মাঝের কয়েকদিন চলে গেল। নীরবের মা অসুস্থ, সেবা করার জন্য নীরা চলে এসেছে। এখন সংসার মোটামুটি টানাপোড়েন শুরু হলো আবার। ওষুধ, দুমুঠো খাবার, সবকিছু মিলিয়ে ভালোই খরচ বহন করতে হয়। বরিশালে একটা কোচিং সেন্টারে নীরব পড়াচ্ছে। তাছাড়া টিউশনি তো আছে, বেশ ধৈর্য নিয়ে পড়ায়। সে সুবিধাতে চাহিদাও অনেক, মোটামুটি পরিবারকে সাহায্য করতে এখন। তবে ওর মামারা সাহায্য করে। নীরব ওর মাকে বলে দিয়েছে, এখন আর কাউকে কষ্ট করে টানতে হবে না, আমি বড় হয়েছি। ওর মা শুধু স্লান আসলো, বলে, তাতে কি হয়েছে? নীরব বলে, ছোট সময়ে এত কিছু বুঝতাম না, এখন বাস্তবতা জানি। ওই যে ৭-৫-এর জন্য মহামূল্যবান কিছু হারাতে হয় না। অবশ্য এখন আর নতুন করে কিছু হারাতে চাই না, তারা অনেক দেখেছে। এজন্য লাখ লাখ শুক্রিয়া। এখন তো আমি জোগাড় করতে পারি। মাস্টার্স তো শেষ। ওর মা হাসলো, শান্তির হাসি। বিসিএস পরীক্ষা কবে বাবা? চাকরির পরীক্ষা দিবি না? নীরব মৃদু হাসে, বলছে, পড়ছি তো, আল্লাহ ভরসা, সব বিজ্ঞপ্তির পরীক্ষা দিব, যা হয়। আর বিসিএস হয়েছে, পাশ করে দিবে, বলল ওর মা। নীরবের মুখ শুকনো হয়ে বলে, ব্যাজ আছে আমার, পরে কথা হবে। ওর মায়ের ভারাক্রান্ত মন আরও খারাপ হয়ে গেল। বুঝতে পারলো তার ছেলে টেকেনি। চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। শরীরটা কেমন ঝিম ধরে আছে। তিনি নীরার কাছে পানি চাইলেন। নীরা পানি নিয়ে আসার পরে তিনি বললেন, নীরবকে আরেকটা ফোন দিয়ে দে তো মা। নীরব কথাগুলো মতো কল দিল। প্রথমে কলে নীরব হদিশ মিলল না। দ্বিতীয়বার রিং হওয়ার পরে সাথে সাথে নীরব কল ব্যাক করলো। ওর মা রিসিভ করা মাত্র বলে, বাজান, তুই বাড়িতে আইতে পারবি? নীরব বলে, কাল সকালে আসি মা, এখন বাস পাবো না। ওর মা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোরে দেখতে ইচ্ছে করছে বাবা। নীরব বলে, আচ্ছা আসতেছি, ছুটি নিয়ে নেই। ওর মা শান্তির নিঃশ্বাস নেয় এবার। নীরব কোচিং স্টুডেন্টের বাসায় কল করে জানিয়ে দিল ২ দিন পড়াতে আসবে না। তারপর মোটরসাইকেল নিয়ে আসলো হাসানের বাড়িতে। তাই আসার পথে হাসানকেও কল দিয়ে জানিয়ে দিল। মিনিট ৪০-এর মধ্যে চলে আসলো বাজারে। হাসান আগের থেকে অপেক্ষায় ছিল। বাড়ির খবর কেউ নীরবকে বলেনি এখনো পর্যন্ত। হাসানও বলল না। শুধু ভারাক্রান্ত মন নিয়ে অপেক্ষায় ছিল নীরবের জন্য। ওর মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। এই তথ্যটি যদি রাস্তায় থাকাকালীন সময় দিত, তাহলে নীরবের ক্ষতি হতো। এজন্য সবাই চুপ ছিল। বাজারে নামার পরে এক মুহূর্ত দাঁড়ালো না কেউ। হাসান অটো ডাকলো। ৭-৮ মিনিট রাস্তা আজ অটো পার করছে, যেন তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। নীরব মনে কূক গাইছে, তবুও আল্লাহ আল্লাহ করে বাড়ির দিকে আস্তে আস্তে পা ফেলছে। উঠোনে পা রাখা মাত্র থমকে যায়। নিঃশ্বাস যেন আটকে যাবে এমন অবস্থা। প্রায় সকল মানুষজন ওদের ঘরেতে। চৌকিতে হাসানের মুখপানে তাকালো নীরব। হাসান নিশ্চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। নীরবের কলিজা শুকিয়ে যাচ্ছে। হন্তদন্ত হয়ে ছুটে আসে মায়ের কাছে। হাতে রাখা ফলগুলো সেখানে গড়াগড়ি কাটছে। ওর মার মাথার কাছে গিয়ে হাউমাউ করে কেঁদে দেয়। বিছানায় চুপচাপ শুয়ে আছে এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারিণী, যে এতগুলো পথ একাই হেঁটেছেন দুটো ছেলে আর মেয়েকে নিয়ে। কত শত কষ্ট ভালোবাসা নিয়ে তৈরি করছেন দুঃখের গল্প। আর সেই গল্পের রাজপুত্র ছিল নীরব। ভোরবেলা আত্মীয়স্বজন চলে আসে। তনয়ার বাবা কাকাতো বোনকে হারিয়ে শূন্যতায় ভাসছে। তারা দুজনে রাতের বেলাতে চলে আসেন। সকাল ৭টার মধ্যে জানাজা, দাফন কাফন সম্পূর্ণ হয়। উত্তর পাশে রাস্তার কাছে কবরস্থান, সেখানেই দাফন কাজ সম্পন্ন হলো। নীরব এক মনে তাকিয়ে থাকে সেদিকে। এতদিন ছায়া হয়ে যে ছিল, সে আর নেই। কে রাখবে আগলে ওকে? চোখ দিয়ে পানি ঝরল। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পিছনে তাকালো নীরব। ওর থেকে করুণ অবস্থা হাসানকে দেখতে পেল। দোস্ত, ভাইয়ের কষ্টে সে বেশি কষ্ট পেয়েছে বোঝাই যায়। তাছাড়া যে কাকি চলে গেছে, সেও তো মায়ের মতো ছিল। ঘরের চৌকিতে চোখ মুখ শুকিয়ে বসে আছে তনয়া। ওর শ্বশুরবাড়ির মানুষ আসছে, একমাত্র ফুফুকে হারিয়ে সেও শূন্যতায় ভাসছে। সাথে প্রিয় মানুষের কষ্ট, সে এখন থাকবে কিভাবে? সেসবকে ঘিরে আছে তনয়া। শুধু মুখ দিয়ে
কিছু বলতে পারছে না। স্বার্থপর পৃথিবীর ভালোবাসার মানুষগুলো স্বার্থ হয়ে একা চলে যায়। অন্যদিকে ফিরে বলল নীরব। হাসান নিশ্চুপ। বলে, বাড়ি চল। তনয়ার শ্বশুরবাড়ির মানুষজন আসছে। বিশেষ করে তনয়ার হাসব্যান্ডের সাথে তো দেখা করা উচিত, নতুন অতিথি। নীরব নীরবেই তাকায়। তারপর চোখের কোণে পানি মুছে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। হাসান পিছু পিছু আসছে। ঘরে ঢোকার পরে বুকের ভেতরটা কেঁপে উঠল। প্রিয়জন তো এই ঘরে থাকতো, অথচ সে আজ নেই। নীরবের বুকটা হু হু করে কেঁদে উঠছে। তার মধ্যে তনয়া আসে এই ঘরে। পা চলছে না, তবুও সামনের দিকে এগোয়। হাসান সাথে আছে ছায়ার মতো। ভেতরে যাওয়ার পরে দেখা হলো সবার সাথে। তনয়ার শুকনো মুখ নিকে তাকালো, তবে নীরব তাকালো না। তনয়ার ভেতরটা হু হু করে উঠল। অভিনব পাশেই ছিল। নীরবকে দেখা মাত্র উঠে এসে ওকে জড়িয়ে ধরল। সান্ত্বনা দেওয়া ছাড়া তো আর কিছুই পেল না। সময়টা ছিল শীতকাল। এজন্য শীতকালীন ছুটিটা দীর্ঘ ছিল। তনয়া ওর বড় ফুপুর বাড়িতে বেড়াতে আসে। একটা মাত্র ফুপু, তাও গ্রামে থাকেন। গ্রামে ঘুরতে কার না ভালো লাগে। তার মধ্যে নানা রকম পিঠেপুলি তো আছে। তাছাড়া তনয়ার বাবার নাকি হাঁস খেতে ইচ্ছে করছে, তাও বোনের রান্না। তাই ছুটে চলে আসলো তার কাছে। বাজার সদাই করে বাড়িতে আগেই রেখেছে গিয়েছিল নীরব। তারপরে অতিথি আনার জন্য আবার বাজারের দিকে যেতে হলো। সাথে হাসানো তো আছে। দুজনে চায়ের দোকান থেকে চা খেতে খেতে তনয়াদের অপেক্ষা করতে লাগলো। ১০ মিনিটের মধ্যে চলে আসলো ওরা। মামা বলল, কিরে, কি অবস্থা? বরিশাল ভর্তি হইছ? একবার তো আমাদের বাসায় যাওনি। নীরব মাথা চুলকে বলল, তেমন কিছু না। আসলে আসা যাওয়া করতে তো কলেজে যেতে হয়, এজন্য আলাদাভাবে সময় নষ্ট করি না। পড়া তো থাকে তাই। নীরবের কথা শুনে ওর মামা শব্দ করে হাসলো। অনার্সে ভর্তি হলো কেবল, এখনই পড়ালেখা এত চিন্তা? তিনি মুখে বলেন, আমাদের বাসায় গেলে কি লেখাপড়া বন্ধ থাকবে? নীরব এবারও মাথা চুলকালো। বলল, আসলে তা নয়। এমনিতে ভার্সিটিতে চান্স পাইনি, তাই অন্য কোনো ব্যবস্থা তো করতে হবে। মা কত আশা নিয়ে পড়াচ্ছে, আর আমি ঘোরাফেরা করলে কেমন হয়? নীরবার কথা শুনে ওর মামা হেসে ফেলে। মনে মনে বলে, তার বোন ছেলেকে মানুষের মতো মানুষ করতে পেরেছে। তার চিন্তা ভাবনা সব কিছু আলাদা। এই বয়সে লেখাপড়ার থেকে আড্ডাকে বেশি গুরুত্ব দেয়, অথচ নীরব ওর মায়ের ইচ্ছে অনুযায়ী লেখাপড়া নিয়ে ব্যস্ত। তিনি ভাগ্নের মাথায় হাত বুলে দিলেন। তনয়া বলল, অটোতে যাব না কিন্তু, সামান্য একটু পথ হেঁটে যাই। এতখানি পথ ব্যাগ নিয়ে কিভাবে যাবেন? বলল নীরবের মামা। তনয়া নাছোড়বান্দা হয়ে বলল, সে হেঁটেই যাবে। বলল, নীরব ভাইয়া, আপনাদের বাড়িতে আসছি, কথা শুনবেন না? নীরব হতভম্ব হয়ে গেল। তনয়ার বোন জিনিয়া ওর সাথে সম্মতি দিল। নীরব নিরুপায় হয়ে ওদের পক্ষই নিল। নীরবের থেকে বয়সে ১.৫-২ বছরের ছোট হবে তনয়া। তবে ক্লাসে ১ ব্যাচের নিচে। কিন্তু নীরবের সাথে তেমন কথাবার্তা হয় না। নীরব একঘেয়েমি টাইপের মানুষ। এজন্য তনয়ার রাগ হয়। বাড়িতে আসার পর সামনের বারান্দার খাটের কোণে চুপচাপ বসে রইল নীরব। তনয়া জিনিয়া পাশে এসে কথা বলতেছে, কিন্তু নীরব সেদিকে খেয়াল দিল না। তনয়ার রাগ হলো এবারও। ফুফুতো ভাই। এ তার মধ্যে একঘেয়েমি টাইপের। আর একটা কথাও বলতেছে না। তনয়া মেকি রাগ দিয়ে বলল, নীরব ভাইয়া, আপনি এমন গোমড়ামুখ করে থাকেন কেন? গার্লফ্রেন্ডকে ছাইড়া গেছে? নীরব ভুরু কুঁচকে তাকায়। তনয়ার মুখমণ্ডলে হাবভাব দেখে শব্দ করে হেসে দেয়। তনয়া ফটস করে তাকায়। বলে, আপনি আসলেই একটা এলিয়েন। এত কথা বলছি, অথচ চুপচাপ। ফুপু, তোমার ছেলে কি কোনো কথা বলতে জানে না? বলল ওর ফুপুকে উদ্দেশ্য করে। নীরব বলল, মা, আমি গোসলে যাচ্ছি। নীরবের এমন কথায় হতভম্ব হয়ে যায় তনয়া। এর মধ্যে যে কোনো রাগ ভাব কিছুই নেই তা বুঝতে পারে। নীরব বেপাত্তা হয়ে চলে গেল। তনয়া সেখানে থম মেরে বসে রইল। জিনিয়া খিলখিল করে হাসছে। এজন্য তনয়ার রাগের প্রকোপ আরও বেড়ে যায়। সন্ধ্যার পর ঘরের ভেতরে সবাই অবস্থান করলো। তখন নেটওয়ার্কের দেখা মিলল না। তাই উঠোনে আমড়া গাছের নিচে দাঁড়ালো তনয়া। তখন তাড়াতাড়ি তো ঘুম আসবে না, তাই নেটওয়ার্ক ছাড়া ভালো লাগে না। নীরব তখন বাজার থেকে ফিরছিল। আসার সাথে আমড়া গাছের নিচে কারো উপস্থিতি দেখে কাশল নীরব। বুঝতে পেরেছিল তনয়া সেখানে। বলল, এই শীতে এখানে কি করছিস? নীরবের কণ্ঠস্বর শুনে বেপাত্তা ভাব ধরল তনয়া। ঠিক ও যেমন করছিল। তনয়ার থেকে কোনো জবাব না পেয়ে নীরব আবারও বলল, কুকুর আছে কিন্তু। তাও ২-৩টে কুকুর। দৌড়াদৌড়ি করলে ভয় পাবি। তনয়া তেজ নিয়ে বলল, আমি ভয় পাই না। নীরব আন্দাজ করলো কিছু একটা, কিন্তু তারপরে পাশ কাটিয়ে চলে যায়। তনয়া সেখানে ঠায় দাঁড়িয়ে পড়ে। পরের দিন সকালে পুকুর পাড়ে বসেছিল নীরব। ঘরে থাকলে কেমন হাঁসফাঁস লাগছে, এজন্য বাইরে বাইরে বেশি ঘোরাঘুরি করছে। তনয়াও সেখানে গেল। নীরবের উপস্থিতি টের পেয়ে স্থির রইল। একসময় তনয়া বলেই ফেলো, আপনি এত ইগনোর করেন কেন? নীরব ফিচর এসে বলল, তোর ইগনোর করার কি আছে লেডিগুন্ডি? তনয়া থামে না। খানিকটা রেগে বলে, কেন বোঝেন না আপনি? একটা কথা বলেন না, বাসায় যান না, আবার আপনার বাড়ি আসছি, পরে এমন বেপাত্তা হয়ে থাকছেন। কাহিনী কি? ভয় টয় পাচ্ছেন নাকি? নাকি অন্য কিছুর ভয়? কথাগুলো বলে তনয়া মুখ করে ফেলে। নীরব কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। হতবুদ্ধ হয়ে অন্যদিকে তাকিয়ে নিঃশ্বাস নিল কয়েকটা। তনয়া জবাবের অপেক্ষা করছে, কিন্তু নীরব কিচ্ছু বলছে না। এর জন্য আবারও ওর দিকে তাকানো মাত্র দ্বিগুণ রাগ হলো।
দেখলো নীরব সিঁড়ি থেকে উঠে অন্যদিকে যাচ্ছে, সাথে দুইটা ছেলেও আছে, বলা বলি করছে পুকুরের মাছ ধরা নিয়ে। প্রথমে তনিয়া রাগ হতে পরবর্তী দমে যায়। পুকুরে মাছ ধরা দেখার কত ভালো লাগা কাজ, এখন এই সুযোগটা হলে আর কি লাগে। তনিয়া সিঁড়িতে বসে রইল আর কয়েকটা সিঁড়ি পেরিয়ে পানি অব্দি গেল। এই ভরা পাশিতেও পুকুরের পানিতে পা ভিজিয়ে রাখলো। নীরবের চোখে পড়া মাত্র ধমকে বলে, কিরে, এই শীতে পুকুরের পানিতে পা ভেজানোর শখ হলো তোর? হইছে, তনিয়ার ছোট্ট জবাব। নীরব ভুরু কুচকে বলল, বরফ হয়ে ওখানেই জমে থাকবি, থাকলাম তাতে কি। নীরব কিছু বলতে চাইলো কিন্তু বলল না। এই শীতে যদি এভাবে থাকে তাহলে ঠান্ডা তো নিশ্চয় লাগবে। এজন্য তনয়ার কাছে এসে ওকে উঠালো। নাছরবান্দার তনয়া কি এত সহজে হার মানে? সেও খামখেয়ালিপনায় মেতে উঠলো। নীরব শান্তভাবে বলল, পাগলামি করিস না, এক থাপড়ে দাঁত ফেলে দেবো কিন্তু। তনয়া ছলছল নয়নে তাকায়। নীরব অন্যদিকে তাকিয়ে আছে। তখন তনয়া বলে, তুমি বোঝো না কেন? মাথা খারাপ করবি না, শান্ত কণ্ঠে নীরব বলল। তনয়া আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। কাউকে না দেখে বলল, আমি কিন্তু পুকুরে লাফ দেবো, সাঁতার জানি না, মনে রেখো। নীরব তনয়ার মুখপানে একবার তাকে আবারও পুকুরের দিকে চোখ রাখলো। তারপর শান্তভাবে বলল, দে লাফ, না হয় আমি ধাক্কা দিয়ে ফেলে দেই। নীরবের এমন শান্ত কথা আঘাতে জ্বলে পড়ে যাচ্ছিল তনয়া। রাগ দেখে পুকুর থেকে হাতের পানি তুলে নীরবের চোখে মুখে মারল। তারপর হনহন করে হেঁটে বাড়িতে চলে গেল। হতবুদ্ধি হয়ে নীরব সেখানে দাঁড়িয়ে রইল। তনয়া যে এই মুহূর্তে এমন একটা কাজ করবে আন্দাজ করতে পারেনি। পুকুর পাড় থেকে হনহন করে ছুটছি আসলো তনয়া। নীরব আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে সেখানে। কিছুক্ষণ পরে হাসান আসলো। নীরবের কাছে চাপড় দিয়ে বলে, কিরে দোস্ত ভাই, এমন দাঁড়িয়ে আছিস কেন? নীরব বলল, শীতের দিনে ফাজিলটা পানি ছিটিয়ে গেল। হাসান হেসে বলল, তা বেশ, পানিতে চুবাইনি, এটা কম কিসে। নীরব চোখ রাঙানিতে তাকালো হাসানের কথায়। হাসান সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলে, রেগে লাভ আছে? বরং সে যা করছে বেশ করছে, তুই এসবের প্রাপ্য। হাসানের কথাগুলো শুনে ঠোঁটে ঠোঁট চেপে অন্যদিকে ফিরল নীরব। কিছু ভাবলো, তবে মূল্যায়ন করলো না। বিকেলের দিকে রাস্তার ধারে ঘাসের উপর বসে মাঠের দিকে তাকিয়েছিল তনয়া। পাশে জিনিয়া ও বাড়ির দুই তিন মেয়ে ছিল। সম্পর্কে তারা নীরবের চাচাতো বোন। তাদের সাথে রাস্তাতে আসলো তনয়া আর জিনিয়া। নীরব যখন ঘরে গেল তখন তনয়াদের না দেখে আশেপাশে চোখ বুলিয়ে খুঁজলো। মনে মনে আওড়ালো, মেয়েটা জ্বালায়ও বটে। এখন চেনে না জানে না কিছুই, অথচ গেল কই। নীরব ওর মাকে ডেকে বলল, মা, তোমার ভাইয়ের মেয়েরা কই? কিছু চেনে না, আবার সমস্যা হবে না তো? ওর মামি বলল, তুই দেখ তো বাবা, কই গেল ওরা? নীরবের মা বলল, রাস্তায় আছে আফরোজাদের সাথে। নীরব বলল, আচ্ছা, দেখতেছি। তারপরে চলল দক্ষিণ পাশের রাস্তা ধরে। সাথে হাসানও আছে। হাসান টুকিটাকি কথা বলছে তনয়াকে নিয়ে, কারণ অনেক কিছু জানে বুঝে। তবু নীরবের কোনো ভ্রুক্ষেপ নেই সেদিকে। কিরে, এখানে কি করছিস? নীরব শুধল, এমনি আসছি। মানুষজন দেখে শান্তভাবে বলল তনয়া। এখন থাকতে হবে না, বাড়ি চল। যাবো না। থাক তুই, জিনিয়া চল। আমিও যাব না, বলল জিনিয়া। নীরব আর কিছু না বলে ওদের পাশে বসলো, সাথে হাসানো। কিছুক্ষণ নীরবতা পালনের পর নীরব বলল, বা পাশে তাকিয়ে দেখ, তিনটা কুকুর আসতেছে, আমি যাচ্ছি, তোরা দেখ। কথাটা বলে উঠল নীরব। কুকুরকে দেখে জিনিয়া উঠে নীরবের পাশে গেল। ভয় পায় সে, তনিয়া পায়। ওরা চলে আসতেছিল, তখন কোনো উপায়ন্ত না পেয়ে তনিয়া ওদের পিছু পিছু গিয়ে হাঁটা শুরু করলো। ও জানে এখন যদি দৌড়ে যেত তাহলে কুকুরগুলো ওর পিছু নিত। তনিয়ার উপস্থিতি পেয়ে পেছনে তাকালো নীরব, কিন্তু তনিয়া চুপচাপ বাড়ির দিকে হেঁটে চলল। সন্ধ্যার পরে নেটওয়ার্কের জন্য আবারও আমড়া গাছের কাছে দাঁড়ালো। কিছুক্ষণ পরে নীরব বলল, এই শীতে এখানে না থাকলে নয়, ঠান্ডা বেঁধে যাবে, বাদুক। তনিয়ার জবাব, পাগলামি কেন করিস? তোমার কি? তনিয়া শুধালো। নীরব তখন শান্ত হয়ে রইল। কিছুক্ষণ পর বলল, তুই সব কিছুতে পাগলামি করো কেন? বড় হয়েছে না, পরিণতি বুঝবা না? নীরবের কথাগুলো শুনে থেমে যায় তনয়া। খানিক বাদে বলে, অত শত বুঝতে চাই না, তাহলে কি চাও? কপালে ভাঁজ ফেলে বলল নীরব, তোমাকে। সাবলীলভাবে বলল তনিয়া। ওর কথা শুনে হেঁচকি উঠলে গেল নীরবের। গ্রাম্য অঞ্চল দেখে তনিয়া বেশি কিছু বলল না, চুপচাপ ঘরের ভিতরে চলে গেল। নীরব সেখানে দাঁড়িয়ে আছে এখন। হাসান ওর ঘর থেকে ওদের দিকে নজর দিচ্ছিল। ওদের কথাগুলো না শুনলে কিছু তো আন্দাজ করতে পেরেছে। আট বেঁধে বসেছিল কখন নীরবের কাছে আসবে। তাই তনিয়া যাওয়া মাত্রই নীরবের কাছে ছুটে আসলো হাসান। এসে বলল, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তাহলে শুয়ে থাকবো, বলল নীরব। ধুর, শুয়ে থাকতে কে বলছে? তনিয়া কি বললো রে? তোর মাথা, রেগে বলল নীরব। আমার মাথা আমার সাথেই আছে। আগে বল, সামনে আগাবি না? সবাই সিঙ্গেল ঘুরে, আর তোর সামনে মিঙ্গেল হওয়ার এত বড় চান্স আছে, আর তুই এমন দূরে যাচ্ছিস কেন? হাসানের কথাগুলোতে চোখ ছানা বড়া হয়ে গেল নীরবের। কিসব আজগুবি কথাবার্তা! মুখে বলল, এখন মার খেতে ইচ্ছে করছে নাকি পুকুরে ডুবতে ইচ্ছে করে? মার কার যা ইচ্ছে কর, মাইয়াটা ভালো, তোরে ভালো রাখবে, ভালোবেসে এজন্য এত ঘোরো। হুম? কি হুম? পরিণতি দেখা কে? আমি কই আর ও কই, তার সাথে সম্পর্ক নষ্ট হবে। রাখ তো তুই, অত শত ভেবে তো প্রেম করা যায় না। এমন তো না যে তুই ওরে পছন্দ করিস না।
তুই তো আগেই থেকে পছন্দ করতি, দ্রুত কথাগুলো বললে হাসান। ওর কথা শুনে নীরব থেমে যায়। সেদিনে অনেক কিছু পরিবর্তন হলো, নীরবের মনের অব্যক্ত অনুভূতিগুলো পরিবর্তন হলো। শুরু হলো তরণিয়া আর নীরবের নতুন পথ চলা, সবার অগোচরে লুকিয়ে কথা বলা, বরিশালে গিয়ে দেখা করা। এভাবেই চলছিল সবকিছু। মাসখানেক আগে তনয়ার পরিবর্তনগুলো লক্ষ্য করলেন ওর মা। কতভাবে কত কৌশলে জানতে পারলো নীরবের সাথে প্রেমালাপ চলছে। অবশ্য সেসব মানতে তিনি নারাজ। যেখানে ভার্সিটির পড়ুয়া বাবার অঢেল সম্পদ, সেখানে জামাই হিসেবে তেমন একজনকে চাচ্ছেন তিনি। অথচ নীরবের সেসব কেনই নেই। তিনি স্বামীর সাথে কোনো আলাপ করেন না। জানেন তার স্বামী সম্পূর্ণ আলাদা। তিনি মেয়েকে প্রাধান্য দেবেন এবং বোনকে এমন কিছু বলবেন না যাতে সম্পর্ক নষ্ট হয় না। তিনি ঠান্ডা মাথায় সরাসরি নীরবের মাকেই বললেন ওদের সম্পর্কের কথা। এও বললেন তার মেয়েকে ভবিষ্যতে যেন এভাবে নষ্ট না করে নীরব। মেয়ের লেখাপড়ার সমস্যা হচ্ছে, এমনকি ভবিষ্যৎ জড়িয়েছে। সেদিন নীরবের মা নীরবকে শাসায়, রেগে কিছু বলেনি, বুকের মাধ্যমে বলেছে নীরবকে ওদের দানা খেয়েছে, বড় হয়েছে, কত খারাপ অবস্থা থেকে মুক্তি পেয়েছে। এখন সেখানে ভাইয়ের মেয়ের ভবিষ্যৎ নষ্ট করার কোনো মানে হয় না। এভাবে বোঝালো নীরবকে। প্রথমে নীরব মানতে চাইল না, কিন্তু পরিবেশ প্রতিকূলতার অবস্থা থেকে বাধ্য হলো। খুব কষ্ট হলো, তনয়াকে মুক্তি করে দিল। বলল ভালো থাকবা, হাসি খুশি থাকবা। আজ তনিয়া ঠিকই হাসিখুশি আছে, ভালো আছে, কিন্তু মনের কোণে মেঘ যে যাচ্ছে। খানিক পর পর বৃষ্টি এসে ভিড় জমছে। নী- নীরবের সবকিছু কেমন ঘোলাটে হয়ে গেল। কিছু থেকেও নেই, আবার কিছু না থাকলেও আছে। এমন পরিস্থিতিতে জীবন পার করা যে কতটা অস্থির, তা যে পার করে সে বুঝবে। বাড়িতে প্রায় ঘন্টাখানেকের জন্য মায়ের কবর জিয়ারত করে আসে, শান্তির কান্না কেঁদে আসে। তবু শান্ত কি আর থাকা যায়? অভিনব ও তনয়ার সংসার ভালোই চলছে। বিসিএস এর জন্য দিনরাত পরিশ্রম করেই যাচ্ছে নীরব। অভিনব সাহায্য করছে অনেক কিছু, যদিও পরিবারে অনেকে দ্বিমত আছে এখানে। কারণ লেখাপড়ার জন্য সংসার দিকে মনোযোগ দিতে পারছে না তনয়া। তাছাড়া অনেকের চিন্তাধারণা অনেক পার্থক্য আছে। সাংসারিক জীবনে যদি চাকরি বয়ে নেয় তাহলে সংসারে মন বসবে না, এমন চিন্তাভাবনা অনেকের মাথাতে ঘুরপাক খাচ্ছে। তবে অভিনব প্রথমে স্পষ্ট জানিয়ে দিছে এমন চিন্তাভাবনা যেন কেউ না করে। একটা মেয়েকে বাবা মা লেখাপড়া করায়, অবশ্যই তাদের কিছু স্বপ্ন আছে বলে ভালো ঘরে বিয়ে দিবে, কেবল এজন্য নয়, তাদের মেয়েটি যেন সক্ষম হয়ে দাঁড়াতে পারে। তাছাড়া যার সংসারে চিন্তা, তার থাকবেই, কেউ জলে ভাসিয়ে দিবে না। আর যে সংসার, তার কখনোই সংসারের প্রতি টান ছিল না। আর মূল কথা হলো, এসব উদ্ভট চিন্তাভাবনা যেন কারো মাথায় না থাকে। যার ভাগ্যে যা আছে ঠিক তাই হবে। সেদিনের অভিনব কথাগুলো শুনে আপনা আপনি চোখ দিয়ে পানি পড়ল তনয়ার। মানুষের ভাবনা এত সুন্দর হয় কিভাবে হয়? আর এমন মানুষ ওর কপালে কেন আসে? ও নিশ্চুপ হয়ে বেডরুম থেকে ব্যালকনিতে চলে আসে, হাতে বই, একটা উপন্যাসের বই। কি প্রেম কাহিনী নিয়ে চমৎকার একটি বই ছিল। হাতে পৃষ্ঠা ছেড়ে দেখলো সে। কেবল প্রচ্ছদের উপরে একটা ছেলে আর একটা মেয়ের ছবি দিয়ে তাকিয়েছিল। অভিনব ব্যালকনিতে চুপচাপ এসে দাঁড়িয়েছে অনেকক্ষণ হলো। তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনমনে তনয়াকে দেখছিল, আর তনয়া আস্তে আস্তে বইয়ের উপর হাত ছুঁয়েছিল। তার দিকে তাকিয়েছিল অভিনব। তনয়া ওর উপস্থিতি টের পেয়ে মাথা ঘুরিয়ে তাকালো। চোখের পাতা নড়ল না। অভিনব এক চিলতে হাসি দিয়ে পাশ ঘেঁষে বসলো। বলল, কি দেখছো? তনে আনমনে বলল। কথাটি বলার পরে খেয়াল হলো তার, লজ্জায় নিমে গেল। অন্যদিকে মুখ ঘুরে তাকালো। ওর এহেন কাণ্ড দেখে হো হো করে হেসে দেয় অভিনব। বলে, স্বামীকে দেখতে তাতে এত লজ্জা পাওয়ার কি আছে? অভিনয়ের কথায় নিভল তনয়া। ওর বুকে মুখ লুকোলো। ইস কি লজ্জা! যার জন্য লজ্জা পেল তার বুকেতে মুখ লুকো, কি অদ্ভুত মেলা! অভিনবে হেসে বলল কথাগুলো। তনিয়া কিছু বলল না। আজ রান্না হয়নি, সে রান্না করে দিয়ে যায়, সে গ্রামে গেছে। এজন্য নীরব নিজেই রান্নার হাত বসালো। হাসান কেটে কুটে দিচ্ছে। ব্যাচেলারদের বাসা, 4 জন মিলে একটা রুম ভাড়া করে থাকে। 2টা বেডরুম। এই বাড়ির অন্য সব রুমগুলো ফ্যামিলি বাসা হলেও 5 তলার অর্ধেক ছাদ নিয়ে একটা রুম ব্যাচেলারদের জন্য বরাদ্দ। অবশ্য টিচার দেখে বাড়িওয়ালারা ভাড়া দিয়েছিল। হাসান বাদে 3 জনের টিচার। হাসান নীরবের জন্য থাকতে পারছে। নীরব রান্না করে যাচ্ছে, হাসান কেটে কুটে দিচ্ছে। বাকি দুজন, একজন ঘর গোছাচ্ছে, আরেকজন গোসলখানা পরিষ্কার করছে। সবকিছু হিসাব বরাবর সবাই করতেছে। একজন আরেকজনকে খাটায় না কাজের জন্য। পারলে একজন আরেকজনকে সাহায্য করে। নীরবের কথা একটু একটু সবাই জানে। একজন সহমর্মিতা একটু বেশি। তাই সবাই যেন নীরব যেন ভালো কাউকে জীবনসঙ্গী হিসেবে পায়। নীরব স্যার, রান্না কতদূর হলো? একেবারে গোসল করে বেরোতে বেরোতে বললে আশিক। হয়েছে। হাত ধুতে ধুতে বলল নীরব। স্যার ধন্যবাদ, আজ ছুটির দিন তো, একটু তাড়া আছে গার্লফ্রেন্ডের জন্য। হ্যাঁ ওই আর কি, মাথা চুলকে বলে আশিক। মারুফ টিটকারি মেরে বলল, বেচারা ভয় পায় খুব, একটু তাড়াতাড়ি যাবেন প্লিজ, না হলে ভাবি কিন্তু ক্লোজ করে দিবে আপনার অধ্যায়। আশিক স্যার। আশিক হাসলো শব্দ করে। নীরব হাসতে হাসতে গোসলের দিকে গেল। কিছুক্ষণ পরে গোসল করে বেরিয়ে ছাদে গেল। একই ফ্লোরে অর্ধেক ছাদ, অর্ধেক ওদের রুমমেট। এজন্য জামা কাপড় ছাদে শুকায়। শার্ট প্যান্ট রোদে মেলে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল রোদের বেঁচে। কারো উপস্থিতি টের পেয়ে মাথা ঘুরলো। একটা মেয়ে, মাথায়
তাওয়াল বাঁধা অবস্থায় ছাদে এসেছে, হাতে ভেজা জামাকাপড়, উচ্চতায় কম কিন্তু আগুন সুন্দরী বলে মনে হলো নীরবের। ও চোখ ফিরিয়ে নিল, কিন্তু মেয়েটির কণ্ঠস্বর শুনতে আবারও ফিরতে এলো। ভাইয়া, একটু সাহায্য করুন প্লিজ। আকুতি ভরা কণ্ঠ তার। নীরব শান্তভাবে বলে, জি বলুন, কি করতে হবে? দড়িটা একটু নিচে করে দেবেন প্লিজ। একটু বেশি উঁচু হয়ে গেল, মোড়াটা ছাদে দেখছি না, এই জন্য ঝামেলায় পড়লাম। নীরব কিছু না বলে দড়িটা হাত দিল। দু হাতে ভর করে অরিন্দার নিচু হয়ে মেয়েটা খুব সহজে জামাকাপড় মেলতে পারলো। মেয়েটা মৃদু হাসলো। নীরব আর সেখান থেকে নিজের রুমের দিকে গেল। রুমে যাওয়া মাত্র আশিক বলল, কী ব্যাপার স্যার? স্যার ঠিক আছেন তো? নীরব কপালে হাত রেখে বলল, আশিক স্যার, ভাবি অপেক্ষা করছে আর আপনি দেরি করতেছেন এখন? আশিক নড়ে চড়ে উঠল, সাথে সাথে মারুফ আর হাসান হেসে দেয়। দুপুরে খাওয়ার পরে বই নিয়ে বসলো নীরব। অনেক পড়াশোনা বাকি, টিউশনি, কোচিং। এরপরে যখনই সময় পায় বই পড়ে। গতবার বিসিএসও টিকলো না, এজন্য হাল ছাড়েনি, বরং আঠার মতো লেগে আছে। একজন পড়ায় অমনোযোগী হলে আরেকজন তাড়া দেয়। এই চার বন্ধু এক অদ্ভুত বন্ধুত্ব। নিজের জীবন সবাই সবাই সবাইকে সমান এগোনোর জন্য যত রকম সাহায্য আছে তা করবে। একজন হাল ছাড়লে অন্যজন ঠিক আগের পথে নিয়ে আসে। নামাজের সঙ্গ তো আছে। মারুফ স্যার বলল, স্যার পরীক্ষা কবে? এই তো এই মাসে, বলল নীরব। মারুফ শোয়া থেকে উঠে বসে বই নিল। নীরব হেসে ফেলল। সপ্তাহখানেক করে বাড়িওয়ালা বাসায় আসে। তখন নীরব বাসায় ছিল না। মূলত তিনি নীরবের জন্য এখানে এসেছেন। একটু জানাশোনার ইচ্ছে আছে নীরবকে নিয়ে। আশিক এ ব্যাপারে বেশ দক্ষ। কিছু বুঝতে পারলো, কিন্তু এখন বলল না। তবে অপেক্ষা ভালো লাগছে না তার। ৮-১০ মিনিট পরে নীরব আসে। কোচিং থেকে ফিরল সবে। বাড়িওয়ালাকে দেখে চমকে যায়, আবার খোঁজে। এমনিতে খোঁজখবর নিতে আসতে পারে, নয়তো বাসা ছাড়ার কথা বলবে, যে কোনো একটা হবে। ও সালাম দিল বাড়িওয়ালাকে। তিনিও সালামের জবাব দিলেন। কোচিং থেকে ফেরা হলো? জি আঙ্কেল। চাকরির কি অবস্থা? হবে হবে অবস্থা, মাঝপথে আটকে গেছে। হেসে বলল নীরব। আঙ্কেল হাসলো, বলল, বিয়ে শাদির কি খবর? চাকরি হাতে নিয়ে বিয়ে নাকি আগেই? চাকরি না থাকলে মেয়ে কই পাবো? চাকরিই সব। মাথা চুলকে বলে নীরব, তোমাদের পরিবারে কে কে আছে? অবশ্য মারুফ আর আশিক সম্পর্কে জানি, তোমাকে নিয়ে তেমন কিছু জানি না। আমার বোন দুলাভাই আছে, আর মামা ফুফু কাকারা আছে, বাবা মা নেই। ও। বাড়ি এলো, কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বললো, তোমার বোনের সাথে একটু কথা বলবো। নীরব চমকে উঠলো। আশিকের গলা অবধি কথা আসলো, ঠোঁট থেকে বেরোলো না। নীরব ফিসে বলে, জি অবশ্যই। তারপর ফোন নাম্বার দিল নীরার। বাড়িওয়ালা হাসি মুখে বিদায় নিল। যাওয়া মাত্র আশিক লাফিয়ে উঠল, স্যার, ঘটনা তো ঘটে গিয়েছে বোধহয়। নীরব অবাক হয়ে এলো, কি? আশিক হাসি মুখে বলল, তার মেয়ে আছে, আর আপনাকে তারা কয়েকজন পর্যবেক্ষণ করছে। হাতের কাছে ভালো ছেলে পেলে কি আর দূরে সরিয়ে রাখবে? আশিক ভীষণ আনন্দের সহিত কথা বলল। নীরব ঢেকুর তুলে বলল, আজ ভাবি বোধহয় বেশি বকাবকি করছে, এই জন্য আপনি এমন কথা বলছেন। নীরবের কথায় মাথা চুলকে আশিক বলল, তা তো নিত্যদিনের কাজ। বান্ধবী যখন গার্লফ্রেন্ড হয় তখন এমনই বকাঝকা কোনো ব্যাপার না। নীরব হেসে ফেলে। রাত ১২টার দিকে কল দিল নীরব। প্রথমে ওর বিয়ে নিয়ে কথা উঠল। নীরব বলল, তোর এই চাকরি ছাড়া ভাইকে মেয়ে দিবে কে? নীরব বলল, শ্বশুর দিবে। নীরব হেসে ফেলে, বলে, ঠেকেছে তো? নীরব কম না, বলে, আমার ভাই লাকি একটা, ঠেকবে না তো কি করবে? তারপর বললো, বাড়িওয়ালা কল দিয়েছিল। ও কি বলছে? ফোন নাম্বার নিল যে? তোর কথা। আমি কি করছি? বাসাতে তো ঝামেলা নেই তাহলে? তুই তো ঝামেলার মূল। এখন সাধু সাজা না? আমি কি করছি? তোকে পছন্দ হয়েছে ছেলে হিসেবে, এটাই ঝামেলা। এখন বিয়ে কর। কাকে? বাড়িওয়ালার মেয়েকে। সবারই নাকি পছন্দ হয়েছে, কিন্তু সামনাসামনি তোকে কিছু বলতে পারিনি বিধায় তোর গার্ডিয়ানের সাথে কথা বললো। নীরার কথা শুনে নীরব হতবুদ্ধি হয়ে গেল। কথা আটকে গেছে। নীরব বলল, কালকে বরিশাল আসতেছি, তারপর দেখাশোনা কথাবার্তা ফাইনাল করে আসবো। নীরব বলল, মাথা খারাপ হলো নাকি? নীরা ধমক দেয়, বলে, তোর মতো না, দেখে শুনে ভালো জায়গাতেই বিয়ে দেবো, যেমন আমার ভাই বুঝে। নীরব চুপ থাকলো। পরের দিন নীরা আর ওর হাজবেন্ড আসলো। কথাবার্তা প্রায় শক্তপোক্ত হলো। মেয়ে পছন্দ হয়েছে, আর তাদের তো ছেলে আগের থেকে পছন্দ ছিল। তনিয়ার বাবা কাকাদের জানানো হলো। সে রাতে বিয়ের সমাপ্তি ঘটে। সবকিছু খুব দ্রুতভাবে ঘটে। যেহেতু নীরার পছন্দ হয়েছে, সেহেতু নীরব দ্বিমত করেনি। আশিক, মারুফ, হাসান সব থেকে খুশি। নীরবের যে একটা গতি হয়েছে এজন্য। ওদের বিয়েতে পরিচিত আত্মীয়স্বজন সবাই আসলো, যারা শহরে ছিল। অভিনবও ছিল। তনয়া যখন শুনল নীরবের বিয়ের কথা, মনে মনে হাজারো শুকরিয়া আদায় করলো। নীরব যখন সুখে থাকে, একজন ভালো জীবনসঙ্গী পায়, প্রার্থনা করে আল্লাহ যেন কবুল করে ওর প্রার্থনা। যখন বউয়ের মুখোমুখি হলো, তখন কিছুক্ষণ তাকিয়েছিল, তারপর শান্তভাবে দুষ্টুমি ছেলে নীরব বলল, এই জন্য বুঝি ছাদে পর্যবেক্ষণ করতে যাওয়া হতো? ওর কথায় রূপার স্পন্দন দ্রুত গতিতে ছুটে। নীরব হেসে ফেলে। পরের দিন গোসলে পরে জামাকাপড় ব্যালকনিতে শুকোতে গেল রূপা। নীরব বলে, এখানে কেন, ছাদে যাবে না? রূপা কণ্ঠমে বলে, উহ। নীরব কাছে এগিয়ে বলে, এখন আর আমায় ছাদে দেখবে না তাই তো? রূপা নিচের দিকে তাকায়। নীরব আবারও হাসে, খানিকটা শব্দ করে। বিসিএস টিকল নীরবের। সেখান থেকে স্নাতক পর্যায়ে
যায়, সেখানে আবার শিক্ষক হিসেবে নিয়োজিত হয়। তার জীবন বেশ চলে। বোনও শহরে নিয়ে এসেছে। প্রতি মাসে 10,000 টাকা দেয় নীরাকে। তার জন্য নীরার সমস্যা হয় না। আর রূপার সাথে নীরবের যেমন বন্ধুত্ব, তেমনই বোঝাপড়া। মাঝে মাঝে একা নিরিবিলি গিয়ে মায়ের কবরের কাছে গিয়ে কান্না করে। যে ছেলেটার জন্য কষ্ট করলো তিনি, অথচ আজ এই সুখের সময় তিনি নেই। এমনকি আজ ছেলের কত কিছু আছে, শুধু সে জান্নাত পাখিটা নেই। নীরব নিশ্চুপ কাঁদে। এককালে টাকার জন্য দূরে ছিটকে গেছিল, আর আজ সবকিছু বাধা পেরিয়ে নিজেকে যোগ্য করে তুলছে। আর সবকিছুর মূলে তো হাসান। আর হাসান যার আছে, সেই সত্যি ভাগ্যবান। নীরবের চোখের কোণে পানি চিকচিক করছে। মনে মনে একটাই কথা বলে, সব কষ্ট দুঃখ পেরিয়ে অতঃপর সুখ আসছে। নীরবের এসেছে। সমাপ্ত। অতঃপর। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।